তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাথা উঁচু করে ফিরবেন। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন স্বয়ং শেখ হাসিনা। এই সাক্ষাৎকারে আর কি কি বলেছেন শেখ হাসিনা, দেশে ফেরার বিষয়ে তিনি কি পরিকল্পনা প্রকাশ করেছেন, দেশ নিয়ে, আওয়ামী লীগের রাজনীতি এবং সাংগঠনিক চ্যালেঞ্জ নিয়ে কি বলেছেন, এসব প্রশ্নের জবাব সহ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো এই ভিডিওতে, যা বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। থাকুন সঙ্গে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, দেশে ফিরছেন শেখ হাসিনা, দিল্লি থেকে বিস্ফোরক বার্তা, এটা হচ্ছে শিরোনাম। তো এই শিরোনামই বলছে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোচনার জন্ম হতে চলেছে। অবশ্য দেশে ফেরার কথা তিনি এর আগেও বলেছেন, একাধিকবার বলেছেন। সেটি নিয়ে কখনো আলোচনা হয়েছে, আবার আলোচনা নিয়ে গেছে। তবে রাজনীতির বিশ্লেষকরা এখন মনে করছেন একটা মোমেন্টাম হয়তো তৈরি হচ্ছে, যা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সত্যি সত্যি প্রাসঙ্গিক করে তুলতে পারে। এদিকে দিন দুয়েক আগে শুনলাম, আপনারাও হয়তো শুনেছেন, তিনি বলেছেন, এটা অডিওতে শুনলাম, যেভাবে আমাকে এখানে রেখে গেছেন, মানে দিল্লিতে যে বিমান দিয়ে রেখে গেছেন সেটা পাঠান, আমি আসব। তিনি যেভাবে বলেছেন, ঘটনাটা আসলে হয়তো সেভাবে ঘটবে না, এটি অনুমান করা যায়। তবু হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে বিশ্লেষকরা কিন্তু আলোচনা করছেন, কথা বলছেন। দেশের একাধিক গণমাধ্যম সাক্ষাৎকারটি অনুবাদ ছেপেছে। তার মানে কিছু একটা হয়তো হচ্ছে বা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে ফিরবেন তিনি, কোন পরিস্থিতিতে ফিরবেন? তার এই ফেরার ঘোষণায় সরকার এবং বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া কি হবে? শেখ হাসিনার ফেরার বার্তা কি শুধুই আবেগময় কিছু কথা, নাকি একটি বড় রাজনৈতিক কামব্যাকের সংকেত? সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলেছেন তিনি নীরব নন, বরং অনেক বেশি সক্রিয়। এটি মাঝে মধ্যে অনুধাবন করা যায়। তার দাবি, কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে এবং বিশ্ব গণমাধ্যম ব্যবহার করে তিনি প্রতিনিয়ত কাজ করে চলেছেন। তিনি বলেছেন, সৃষ্টিকর্তা যেহেতু আমাকে বাঁচিয়ে রেখেছেন, খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরব। এই একটি লাইনই এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। কারণ অনেকেই ধারণা করেছিলেন শেখ হাসিনা হয়তো দীর্ঘ নির্বাসনের পথেই হাঁটবেন, কিন্তু তার এই বক্তব্য যেন বলছে ভিন্ন কিছু। তিনি যেন পরিষ্কার বার্তা দিলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না। দেশে ফেরার জন্য তিনি দুটি শর্ত সামনে এনেছেন। প্রথমত, রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার হতে হবে। দ্বিতীয়ত, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হতে হবে। এই যে দুটো শর্ত তিনি দিলেন, এই দুটো শর্তের রাজনৈতিক অর্থ কি? সরলভাবে যদি বিশ্লেষণ করা যায় তাহলে বোঝা যায় যে তিনি যে বলছেন যে রাজনৈতিক শক্তির যে প্রভাব মুক্ত করার কথা, মানে তাদের কার্যক্রম সহজ করার কথা, অর্থাৎ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বা দমন পীড়নের রাজনীতি বন্ধ করার কথা হয়তো তিনি বলছেন। আবার দলটিকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়ার দাবিও হয়তো তিনি জানাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এই যে দাবিগুলো তিনি বললেন, শর্ত দিলেন, বিএনপি, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কি এমন পরিবেশ আদৌ তৈরি করবে বা করতে চাইবে? সরকার না হয় করলো, যদি করে জামাত কিভাবে দেখবে এটিকে? এনসিপি কি চাইবে সেরকম কিছু হোক? কারণ আওয়ামী লীগের কার্যক্রম সচল হওয়া, শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে দেশে ফেরা, এর মানে কি? এর মানে তো বিএনপি জামাতের জন্য গাদা গাদা চ্যালেঞ্জ তৈরি হওয়া পদে পদে। এবং এনসিপি তো মনে করে, তারা বক্তৃতায় তাদের নেতারা বলেন যে আওয়ামী লীগ ফেরা মানে তাদের খেলা প্রায় শেষ, অর্থাৎ পতনের শুরু। এখন সেই পতন কেমন হবে, কিভাবে হবে, সেটা যদিও মানে এখন কেউ আঁচ করতে পারছেন না। এর কারণ আছে। কারণ বাস্তবতা হলো, শেখ হাসিনার দেশে ফেরা মানে আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্জাগরণ। এখানেই আসলে সকলের ভয়, সব রাজনৈতিক দলের ভয়, অন্যান্য বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন তাদেরও ভয় এখানে।
বর্তমানে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে চাপে রয়েছে, কথা সত্য, কিন্তু তাদের ভোট ব্যাংক পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে, মুছে গেছে, হাওয়া হয়ে গেছে, এটা কি জোর দিয়ে বলা যাবে? যাবে না বোধহয়। শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ জনগণের দল, কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞাই এই দলকে দমন করতে পারবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগকে প্রশাসনিক আদেশ দিয়ে থামানো গেলেও, সাময়িকভাবে আটকানো গেলেও রাজনৈতিক বাস্তবতা থেকে মুছে ফেলা সম্ভব নয়। তিনি দলের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন এই সাক্ষাৎকারে। মানে নিষিদ্ধ এর আগেও আওয়ামী লীগ হয়েছে, তারপরে কিভাবে ফিনিক্স পাখির মতো আবার ঘুরে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েছে, সেটি তিনি বোঝাতে চেয়েছেন। এই জায়গাতেই বিএনপি জামাতের জন্য একটা নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ যদি আওয়ামী লীগ আবার মাঠে সংগঠিত হতে শুরু করে, অর্থাৎ সুযোগ তৈরি করে নিতে পারে যদি একবার, তাহলে বর্তমান যে রাজনৈতিক হিসাব আছে, যে সমীকরণ আছে, এটা কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারে। কারণ এর কিছু কিছু কারণ যদি বলি আপনারা মেলাতে পারবেন। চারদিকে দেখুন, সোশ্যাল মিডিয়ায় দেখুন, জনগণের প্রতিক্রিয়া খেয়াল করুন। বিশেষ করে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষ, নিম্নবিত্তের মানুষ, তারা কিভাবে, কি ভাষায় মুখ খুলছেন লক্ষ্য করুন। এবং তারা যে প্রত্যেকেই শেখ হাসিনার একটা অসাধারণ, অপ্রত্যাশিত কিন্তু সুনির্দিষ্ট কামব্যাকের প্রত্যাশা করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনাও হয়তো এই পরিবেশটা এবং এই প্রেক্ষাপটটা উপলব্ধি করতে পারছেন। এই জন্যই হয়তো তিনি দাবি করেছেন বর্তমানে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক এবং কয়েক লক্ষ নেতা কর্মী দেশে সক্রিয় রয়েছেন, যদিও আমরা সেটা দেখতে পাই না। তিনি বলছেন নিপীড়ন, হামলা, মামলা, গ্রেপ্তার কিছুই তার দলকে ভাঙতে পারেনি, এটি সত্য, এবং নেতা কর্মীদের মনোবল নষ্ট করতে পারেনি। জুটিকা মিছিল এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি এটি প্রমাণ দেয়। এখানেই আসলে তিনি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগ এখনো ফ্যাক্টর, এবং সেই কারণেই তিনি বলেন কোট আনকোট তারা আওয়ামী লীগকে ভয় পায়। এই তারা কারা, কারা ভয় পায় তিনি সরাসরি নাম বলেননি, কিন্তু তার বক্তব্যের রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট, আপনারাও হয়তো বুঝতে পারছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা সবচেয়ে কঠিন মন্তব্য করেছেন জঙ্গিবাদ এবং চরমপন্থা নিয়ে। বলেছেন বাংলাদেশ আবার 2001 থেকে 2006 সালের অন্ধকার সময়ে ফিরে যেতে পারে, যে সময় বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, মানে 2001 থেকে 2006। এখন আছেন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান। তাকে নিয়ে অডিও বার্তায় ইতিমধ্যেই অনেক কঠিন কঠোর ভাষা প্রয়োগ করেছেন শেখ হাসিনা, অনবরত নিয়মিত করছেন। তিনি দাবি করেছেন সেই সময়, মানে 2001 থেকে 2006, এই সময়ে দেশে জঙ্গিবাদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছিল। 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল, বিচারক হত্যার মতো ঘটনা ঘটেছিল, গ্রেনেড হামলা হয়েছিল তার উপর, 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনাও তিনি উল্লেখ করেছেন। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেছেন 2024 সালের 5 আগস্টের পর অনেক সাজাপ্রাপ্ত জঙ্গি মুক্তি পেয়েছে এবং জঙ্গিবাদের ছায়া আবারও রাষ্ট্রযন্ত্রের ভিতরে ছড়িয়ে পড়ছে। এই বক্তব্য নিঃসন্দেহে বিএনপি এবং তাদের মিত্ররা প্রত্যাখ্যান করবে, কিন্তু শেখ হাসিনা নিজেকে চরমপন্থার বিরুদ্ধে শেষ প্রতিরোধ হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন। তিনি কৌশলে আন্তর্জাতিক মহলকে বোঝাতে চেয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগ দুর্বল হলে, আওয়ামী লীগ হারিয়ে গেলে জঙ্গিবাদ আবারও শক্তিশালী হতে পারে, যেটা আসলে আন্তর্জাতিক মহল চায় না। এই বক্তব্যের আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি খুব সহজ হবে? কি মনে হয় আপনাদের? সাম্প্রতিক, মানে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক পাকিস্তান প্রীতির যে ধারাবাহিকতা আমরা দেখছি, এবং বিভিন্ন জায়গায় অনেক জঙ্গি সংযোগ এবং শঙ্কার যে প্রেক্ষাপট আমাদের সামনে আসছে বিভিন্ন সময়ে, এসবের আলোকে জঙ্গিবাদের বিকাশকে কতকাল উপেক্ষা করবে আন্তর্জাতিক মহল? এই সাক্ষাৎকারে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন শেখ হাসিনা। বলেছেন ভারত শুধু প্রতিবেশী নয়, মুক্তিযুদ্ধের পরীক্ষিত বন্ধু। একই সঙ্গে
তিনি অভিযোগ করেছেন ভারত বিরোধী রাজনীতি দীর্ঘদিন ধরেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলোর হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে তার বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ সব সময় দেশ বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে নতজানু নীতি অবলম্বন করছে ইত্যাদি নানা অভিযোগ করেছে। কিন্তু তিনি একথা বলেছেন ইউনূসের অন্তর্বর্তী শাসনামলের 18 মাসে এবং তারেক রহমানের বিএনপি সরকারের 3 মাসে তারা একটিও নতজানু নীতি বা দেশ বিক্রির চুক্তি বা গোলামি চুক্তি তারা কেউ জনসমক্ষে আনতে পারেনি, কারণ তিনি এমন কোনো চুক্তি করেননি। তিনি বলেছেন ছিটমহল থেকে শুরু করে সমুদ্র যে সীমা অর্জন করা, আদালতের মাধ্যমে ভারতের সঙ্গে লড়াই করে আন্তর্জাতিক আদালতে সবকিছু তিনি করেছেন দেশের জনগণের কল্যাণে। তিনি দেশের স্বার্থকে সমুন্নত রেখেই ভারতের সঙ্গে চুক্তিগুলো করেছেন। এই যে পাইপলাইন দিয়ে অতি সম্প্রতি যে জ্বালানি তেল এলো, এটি নিয়েও তাকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে, এই কথাটিও তিনি বলেছেন। তো যাই হোক, যে কথাগুলো তিনি বলছেন এই কথাগুলোর বা এই বক্তব্যগুলোর রাজনৈতিক তাৎপর্য কিন্তু অনেক বড়, কারণ বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে উত্তেজনা, সন্দেহ এবং কূটনৈতিক দূরত্ব নিয়ে অনেক আলোচনা কিন্তু চলছে। সেখানে শেখ হাসিনা যেন দিল্লিকে আবারও এই বার্তাই দিলেন আওয়ামী লীগই ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক বন্ধু বা পার্টনার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শেখ হাসিনা দাবি করেছেন তাকে এর আগে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে, পরম করুণাময়ের কৃপায় তিনি বেঁচে গেছেন। 2024 সালের 5 আগস্ট তাকে হত্যার পরিকল্পনা ছিল বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনকে শুধু ক্ষমতায় ফেরার প্রশ্ন হিসেবে না দেখিয়ে এক ধরনের বেঁচে ফেরা এবং মিশন হিসেবে উপস্থাপন করেছেন বলে মনে হয়। এখানেই আসলে একটা আবেগের জায়গা তৈরি হয়, কারণ তার সমর্থকদের কাছে, নেতা কর্মীদের কাছে এটি ফিরে আসার অঙ্গীকার কিংবা ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার হিসেবেও কাজ করছে বা করতে পারে। তবু কিন্তু প্রশ্নটা প্রাসঙ্গিক, শেখ হাসিনা কি সত্যি দ্রুত দেশে ফিরতে পারবেন? আমরা যদি এর গ্রাউন্ড রিয়েলিটি একটু খুঁজি, কি দেখতে পাবো? বাস্তবতা হলো তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে দেশে, তার মৃত্যুদণ্ডের আদেশও রয়েছে, রাজনৈতিক পরিবেশও তার অনুকূলে নয়। কিন্তু এটাও সত্য, বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে খুব কম জিনিসই আছে। কেন বললাম? 1981 সালে 6 বছরের নির্বাসন শেষে শেখ হাসিনা ভারত থেকেই দেশে ফিরেছিলেন। ঠিক 45 বছর পর, আজকে যদিও 19 মে, তিনি 81-র 17ই মে দেশে ফিরেছিলেন, তো 45 বছর পর আবারও একই ধরনের রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছেন তিনি। এজন্যই প্রশ্ন, ইতিহাসের কি পুনরাবৃত্তি হতে চলেছে, নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ তৈরির কৌশল? এর সঠিক জবাব সময়ই দেবে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যি দ্রুত দেশে ফিরবেন কিংবা ফিরতে পারবেন? বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তা কতটা সম্ভব বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। আলাপের শিরোনামটা যদি এভাবে বলি যে শুরু হলো কি শেখ হাসিনা ঝড়। গতকাল ভারতে অবস্থানরত শেখ হাসিনা ভারতের 3টি প্রেস্টিজিয়াস গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার, মিলেনিয়াম পোস্ট। হিন্দুস্তান টাইমস ছোটখাটো পত্রিকা নয়, কিন্তু সার্কুলেশন এবং পাঠক প্রিয়তার দিক দিয়ে এই শতবর্ষী পত্রিকাটি ভারতের টাইমস অফ ইন্ডিয়া শীর্ষে, টাইমস অফ ইন্ডিয়ার পরে দ্য হিন্দুর পরে বলা যায় হিন্দুস্তান টাইমসের অবস্থান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রেস্টিজিয়াস একটি পত্রিকায় শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন। আরেকটি সাক্ষাৎকার দিয়েছেন বিশ্বের সর্বাধিক প্রচারিত, সবচেয়ে প্রভাবশালী, পাঠক প্রিয়তার শীর্ষে বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকায়, আরেকটি মিলেনিয়াম পোস্টে,
যার কারণে বলছি যে শুরু হলো কি শেখ হাসিনা ঝড়। তিনি বিশাল বিশাল গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া শুরু করেছেন এবং সামনে শোনা যায় যে আরো আরো নতুন নতুন নানা রকম চমক আসছে। তিনি সরাসরি কার্যক্রমে হয়তো আসবেন, এমনটাও আলাপ আছে। তার কার্যক্রম সোজা কথা দৃশ্যমান হবে, দৃশ্যমান আমরা দেখতে পাবো, আমরা এমনটাই জানতে পারছি। এবং তার অবস্থান বা স্থানেরও পরিবর্তন হতে পারে, তিনি বাংলাদেশের কাছাকাছি চলে আসতে পারেন, এমনটাও আলাপ আছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে গতকাল শেখ হাসিনার যখন সাক্ষাৎকারগুলো একের পর এক পাবলিশড হতে থাকলো, বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীর মধ্যে কিন্তু একদম কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কালকে মাহফুজ আলমের একের পর এক সোশ্যাল মিডিয়া জঙ্গি মাহফুজ, অর্থাৎ ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন, তথ্য সম্প্রচার উপদেষ্টা, জঙ্গি মাহফুজ আওয়ামী লীগ কিভাবে আসছে, কোন পর্যায়ে এসছে, কিভাবে কোন পর্যায় থেকে আসছে, একের পর এক ফেসবুক পোস্ট দেখেছেন। এটি শুধু জঙ্গি মাহফুজ না, সব জায়গাতে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই, গতকালকে কথা বলেছি আনন্দবাজারের সাক্ষাৎকার নিয়ে, এই মুহূর্তে আমরা হিন্দুস্তান টাইমসের সাক্ষাৎকারটা নিয়ে একটু কথা বলতে চাই যে ঝড় এবং ঝড়ো গতির যে বার্তা শেখ হাসিনার, তিনি কি বলছেন আমরা সেটি একটু বিশ্লেষণ করতে চাই এই মুহূর্তের ভিডিওতে। তথাকথিত গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভারতে স্বেচ্ছা নির্বাসনে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে। আর এই রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি ইমেল সাক্ষাৎকারে অত্যন্ত বিস্ফোরক ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন শেখ হাসিনা। ইউনূসের আমলে ভারতীয় অনেক গণমাধ্যমে, বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনা কথা বলেছেন, ইমেলে কথা বলেছেন। এই যে নির্বাচনটা হলো গত 12 ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচন, সেই নির্বাচন পরবর্তী সময়ে এই প্রথম শেখ হাসিনা বৃহৎ গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং এটা বলতে পারেন যে গতকালকে তার শুরু হয়েছে পথ চলা, নতুন উদ্যমে নতুন ঝড়টা শুরু হলো। হিন্দুস্তান টাইমসকে তিনি স্পষ্ট করে বলেছেন, আমার অনুপস্থিতি মানেই কিন্তু আমার নীরবতা নয়, আমি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরে আসব। শুধু তাই নয়, বাংলাদেশে বর্তমানে উগ্রবাদী ও চরমপন্থী শক্তির উত্থানের কারণে দেশ আবারও 2001 থেকে 2006 সালের বিএনপির আমলের সেই অন্ধকার দিনগুলোতে ফিরে যেতে পারে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। দর্শক, হিন্দুস্তান টাইমসের এই সাক্ষাৎকারের শুরুতেই শেখ হাসিনাকে একটি ঐতিহাসিক প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি ছিল, আপনি 1975 সালের পর দীর্ঘ নির্বাসন শেষে 1981 সালের 17 মে বাংলাদেশে ফিরেছিলেন। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি কি অদূর ভবিষ্যতে আবারও বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন? এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে ওঠেন। তিনি বলেন, 17 মে আমার জীবনের অত্যন্ত আবেগপূর্ণ এবং স্মরণীয় একটি দিন। একটু ভেবে দেখুন দর্শক, দীর্ঘ 6 বছর নির্বাসনে থাকার পর 1981 সালের সেই দিনে তিনি যখন বাংলাদেশে পা রাখেন, তখন তার পাশে কেউ ছিল না। তিনি তার বাবা, মা, ভাই এবং নিকট আত্মীয়দের হারিয়েছিলেন। শেখ হাসিনার ভাষায় 1981 সালের সেই দিনে আমার বাবা, মা, ভাই ও আত্মীয় স্বজনদের হারিয়ে আমি শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভালোবাসার উপর ভরসা করে দেশে ফিরে এসেছিলাম। তিনি মনে করিয়ে দেন যে তখনও কিন্তু তার পথ মসৃণ ছিল না। শেখ হাসিনা বলেন, এমনকি তখনও আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছিল, মামলা দায়ের করা হয়েছিল এবং আমার জীবনের উপর চরম ঝুঁকি ছিল। অর্থাৎ বর্তমান পরিস্থিতির মতো অতীতেও তিনি প্রতিকূলতার মুখোমুখি হয়েছিলেন, এটাই তিনি বোঝাতে চেয়েছেন।
এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তিনি কবে ফিরছেন, নির্দিষ্ট কোনো তারিখ কি আছে? সাক্ষাৎকারে শেখ হাসিনা অত্যন্ত সুকৌশলে ও রাজনৈতিক উত্তর দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, আমার দেশে ফেরার বিষয়টি কোন নির্দিষ্ট তারিখ বা সময়ের উপর নির্ভর করে না। তাহলে কিসের উপর নির্ভর করে? শেখ হাসিনা এখানে সরাসরি বাংলাদেশে বর্তমানে ক্ষমতাসীন সরকারের ব্যবস্থার দিকে আঙ্গুল তুলেছেন। তিনি তার ফেরার পেছনে কয়েকটি মূল শর্ত বা পরিবেশের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, বাক স্বাধীনতা প্রতিষ্ঠা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন ফিরিয়ে আনার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। দর্শক, লক্ষ্য করুন, শেখ হাসিনা মনে করেন বর্তমানে বাংলাদেশে এই বিষয়গুলোর অভাব রয়েছে। তিনি আরো যোগ করেন, এই পরিবেশ ফিরিয়ে আনা যে কেবল আমার দেশে ফেরার জন্যই প্রয়োজন তা কিন্তু নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং জনগণের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত জরুরি। তিনি দেশবাসীকে একটি বার্তা দিয়েছেন। তিনি দৃঢ়তার সাথে বলেছেন, দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমরা খুব শীঘ্রই সেই লক্ষ্য অর্জন করতে পারব। অর্থাৎ তিনি জনমত গড়ে তুলে দেশে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। শেখ হাসিনা তার সমালোচক এবং বর্তমান রাজনৈতিক প্রতিপক্ষকে একটি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তবে আমি একটি বিষয় অত্যন্ত পরিষ্কার করে সবাইকে জানিয়ে দিতে চাই, আমার অনুপস্থিতি মানেই কিন্তু আমার নীরবতা নয়। অনেকেই ভাবছেন শেখ হাসিনা ভারতে চুপচাপ বসে আছেন, কিন্তু তিনি দাবি করেছেন বাস্তবতা ভিন্ন। তিনি বলেন, প্রতিটি মুহূর্ত, হ্যাঁ প্রতিটা মুহূর্ত আমি দেশের জন্য লড়াই করে যাচ্ছি। কিন্তু কিভাবে লড়াই করছেন? তিনি তো দেশের বাইরে। শেখ হাসিনা নিজেই সেই রহস্য উন্মোচন করেছেন। তিনি বলেছেন, আমরা অত্যন্ত সক্রিয়ভাবে কূটনৈতিক স্তরে, আন্তর্জাতিক আইনি কাঠামোর মাধ্যমে এবং বৈশ্বিক গণমাধ্যমের মাধ্যমে কাজ করে যাচ্ছি। দর্শক, আমরা জানি যে বর্তমান বাংলাদেশে আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং শেখ হাসিনাকে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই আইনি ও রাজনৈতিক চাপের মুখে দাঁড়িয়েও শেখ হাসিনা দাবি করছেন যে তার দল আন্তর্জাতিক পর্যায়ে লবিং, আইনি লড়াই এবং বিশ্ব মিডিয়াকে ব্যবহার করে তাদের পক্ষে জনমত তৈরিতে পর্দার আড়ালে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। সাক্ষাৎকারের শেষ অংশে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি মারাত্মক আশঙ্কার কথা প্রকাশ করেছেন। বর্তমানে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, আর এই সরকারের আমলে দেশের ভবিষ্যৎ কি তা নিয়ে তিনি তীব্র উদ্বেগ জানিয়েছেন। শেখ হাসিনা সতর্ক করে দিয়ে বলেন, বাংলাদেশে উগ্রবাদী এবং চরমপন্থী শক্তিগুলোর যেভাবে উত্থান ঘটেছে তার কারণে দেশ আবারও 2001 থেকে 6 সালের সেই অন্ধকার দিনগুলোতে ফিরে যাওয়ার সাক্ষী হতে পারে। দর্শক, আপনাদের মনে করিয়ে দেই, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল। শেখ হাসিনা সেই আমলকে অন্ধকার দিন হিসেবে আখ্যায়িত করেছেন এবং দাবি করেছেন যে বর্তমান চরমপন্থীদের উত্থানের ফলে বাংলাদেশ আবারও সেই একই সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। দর্শক, আপনারা যারা একটু বয়সী মানুষ তারা মনে করতে পারেন 2001-06 আমলটা কেমন ছিল, কেমন জঙ্গি উত্থান হয়েছিল, কেমন বাংলাদেশ অস্থির হয়েছিল। শেখ হাসিনা সেদিকে ইঙ্গিত করেছেন। দর্শক, হিন্দুস্তান টাইমসে প্রকাশিত শেখ হাসিনার এই সাক্ষাৎকারের প্রতিটি লাইন বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি রাজনীতি থেকে একেবারেই হারিয়ে যাননি। একদিকে বাংলাদেশে তার দল নিষিদ্ধ, নিজের মাথায় ঝুলছে মৃত্যুদণ্ডের রায়, আর ক্ষমতায় তার চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি। কিন্তু এর মধ্যেও তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক লড়াই চালিয়ে যাচ্ছেন এবং খুব শীঘ্রই দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করছেন। অর্থাৎ আমরা এ কথা বলতে পারি যে শেখ হাসিনা বিদেশে বসেও তীব্রভাবে কাজ করছেন।
আর এই কাজের প্রেক্ষাপটে তিনি জোরালোভাবে হিন্দুস্তান টাইমসকে বলেছেন, মিলেনিয়াম পোস্টকে বলেছেন, আনন্দবাজার পত্রিকাকে বলেছেন যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন। এবং আমরাও বলতে চাই যে বাংলাদেশের মাটি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, বাংলাদেশের মাটি তার অপেক্ষা করছে। আপনি যদি আওয়ামী লীগ পতনের সাথে সাথে ওই 2-1 মাসের কথা চিন্তা করেন, যে বাংলাদেশের মাটি এক প্রকার নেতিবাচক ছিল, নানাভাবে নেতিবাচক করে দেওয়া হয়েছিল। সেই পতন পরবর্তী সময়ে কিংবা পতনের আগেও 2024-এর জানুয়ারির নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তায় কিন্তু মারাত্মক ধস নেমে গিয়েছিল। সেই জায়গায় আজকে এই যে 2 বছর আওয়ামী লীগ অনুপস্থিত, এই অনুপস্থিতের জায়গায় আওয়ামী লীগ যে কি পরিমাণ জনপ্রিয় হয়ে উঠেছে, আমি বারবার বলি না যে একটা নির্বাচন দিয়ে দেখুন, আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে বিজয়ী হবে, সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেই বাংলাদেশের মাটি প্রস্তুত হয়ে গেছে, সেই বাংলাদেশের মাটি শেখ হাসিনার অপেক্ষায় অপেক্ষমান, অধীর আগ্রহে অপেক্ষমান। এখন দেখার বিষয় যে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড, পরবর্তী রাজনীতি শেখ হাসিনার কি হতে যাচ্ছে আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন।